বাচ্চাটার তো খাওয়ার সময় হয়েছে। কেউ কি আছে ওকে খাওয়ানোর? দাদিমণি কি আসছে? উনি পারবে তো ধৈর্য ধরে তাকে খাওয়াতে? আমার বাচ্চাটা নিশ্চয়ই এতক্ষণে আমাকে দেখতে না পেয়ে কেঁদেছে। আমি কি যাব ফিরে তার কাছে? আমার বাড়িতে ঢুকতে দেবে ওরা? স্পর্শ ছবিটা বুকে জড়িয়ে নিয়ে মনে মনে কথাগুলো বলতে বলতে কান্না করতে থাকে। কিছু সময় বাদে উজান আসে। এত ভিড়ের মাঝেও তার হিয়াকে খুঁজে পেতে খুব একটা খাটনি করতে হয় না। হিয়াকে খুঁজে হিয়ার পাশে বসে হিয়ার মাথায় নিজের একটা হাত রাখে উজান। হিয়া চোখ না খুলে অনুভব করতে পারে এটা ঠিক কার নিঃশ্বাসের গন্ধ। হিয়া অকপটে জড়িয়ে ধরে উজানকে। ডুকরে কেঁদে উঠে উজানকে গায়ের সর্বশক্তি দিয়ে জাপটে ধরে হিয়া। কান্নারত কণ্ঠে বলতে থাকে, আমার বাচ্চাটার তো খাওয়ার সময় হয়ে গেছে উজান। আপনারা কি খেতে দিয়েছেন ওকে? ও তো আমি ছাড়া কারো কাছে খেতে চায় না। দাদিমণি পারবে আমার বাচ্চাটাকে খাওয়াতে? দাদিমণিকে বলে দিন না, স্পর্শকে ফোনে কার্টুন চালিয়ে না দিলে সে খায় না। ও উজান, বলুন না আমার বাচ্চাটা ঠিক আছে তো? এত যখন কষ্ট হচ্ছে নিজের বাচ্চার জন্য, তাহলে ওকে এইভাবে রেখে চলেছিলেন কিসের জন্য? আপনি আপনি জানেন না পরশ তার ইয়ে আমাকে কতটা ভালোবাসে? এত অপমান নিয়ে ও বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না উজান। এতটা মেরুদণ্ডহীন নই আমি। উজান নিজের বুক থেকে হিয়ার মুখ তুলে হিয়ার দুগালে হাত রাখল। হিয়ার চোখের পানি মুছে দিয়ে বলল, আমি জানি আপনি কিরকম, আর কারো না জানলেও চলবে। চলুন এখন বাড়ি ফিরবো আমরা। হিয়া দুহাতে তার চোখ মুছে বলল, না, সে ফিরবে না। উজান অনেকবার হিয়াকে অনুরোধ করলো, স্পর্শে দোহাই দিয়েও বলল, বাচ্চাটার জন্য ফিরুন একবার। হিয়া শুনল না। আর যাই হোক, এত অপমান হয়তো বিহানও বিয়ে ভেঙে দেওয়ার পরও তার সাথে করেনি। আমি আপনার ভোগের বস্তু নই উজান। আপনার মা আমাকে বাজারের মেয়ের সাথে তুলনা করেছে, এরপরেও আপনি বলছেন ওরকম একটা বাড়িতে ফিরে যেতে? আর কি বলেছে মা আপনাকে? আমি বলতে পারবো না। আমায় ক্ষমা করবেন। আমার ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, ফিরতে হবে আমায়। আপনি কোথাও যাবেন না হিয়া। আপনি আমাকে আর দুর্বল করবেন না দয়া করে। আমায় যেতে দিন। এমনিতেও আমার বৈশাখের পর ইনকোর্স হবার কথা। আমাকে তখন এমনিতেও ঢাকা ফিরতে হতো। হয়তো এই জন্যেই আজ আমি আসছি। শুধু একটা অনুরোধ করব, আর যাই হোক, বাচ্চাটাকে আপনি কখনো একা করে দেবেন না। ওর জন্য আমার চাইতেও একটা ভালো মা নিয়ে এসে দিবেন। কথা দিন। আমি আপনাকে কোথাও যেতে দেব না হিয়া। জেদ করবেন না আপনি, ভালো থাকবেন। হিয়া নিজের চোখের পানিটা কোনো রকমে আড়াল করে তার সিটে গিয়ে বসে পড়ল। উজান দেখতেও গেল না হিয়া ঠিক কোন জায়গায় বসে ফিরেছে। ট্রেন তার নিজের গন্তব্যে রওনা দিল। আস্তে ধীরে ফাঁকা হতে লাগলো প্ল্যাটফর্ম। এটাই হয়তো রাতের শেষ ট্রেন ছিল, তাই সেখানে আর থাকলো না যাত্রীদের কোনো আনাগোনা। উজান এখনো পাথরের মতন দাঁড়িয়ে আছে। সে জানে হিয়াকে এখন হাজার জোর করলেও সে ফেরাতে পারত না। হিয়া যে তার চাইতো কঠিন, খুব কঠিন। উজানের শরীর রাগে গটগট করে কাঁপছে। রাগ, অভিমান, অভিযোগ সব এসে ভর করেছে তার পুরো শরীরে। কপালের রগ থেকে সারা শরীরের রগ বেরিয়ে তার এই পাহাড় সমান রাগের জানান দিচ্ছে। গাড়ি ড্রাইভ করে উজান বাড়িতে আসলো। সবাই ড্রয়িং রুমে বসে তখন উজানের ফেরার অপেক্ষাই করছিল। কারো আর খাওয়া হয়ে ওঠেনি উজান চলে যাবার পর। ড্রয়িং রুমে এসেই উজান সর্বপ্রথম আছাড় মারল সেন্টার টেবিলে সাজিয়ে রাখা বড় কাচের ফুলদানিটা। সবাই উঠে দাঁড়ালো। মিহু ভয়ে উজানের মার শাড়ির আঁচল চেপে পিছনে দাঁড়ালো। উজানের মা আজ ছেলের এই অগ্নিরূপ দেখে হতবাক হয়ে শুধু তাকিয়ে রইলেন। নিবিড় হেসে দিল, কটাক্ষ করে বলতে শুরু করলো, আসেনি হিয়া ম্যাম, তাই না? আমি জানতাম উনি আসবেন না। নির্লজ্জ বেহারা বাজারে মেয়ে, আরও কি বললেন আপনারা? এটাও অপমান কি উনি ডিজার্ভ করতো স্যার? নিবিড়ের কথাগুলো যেন আরো কাটা ঘায়ে নুনের ছিটা দিল। এত অপমান কি সহ্য করা হিয়ার প্রাপ্য ছিল? রাগের পাহাড়টা আরো একটু নড়ে চড়ে উঠতেই উজান কাচের ওই সেন্টার টেবিলকে আছাড় মেরে গুঁড়ো গুঁড়ো করে রাখল। শুধু কি তাই, হাতের কাছে যা আসলো সব একদম ভেঙে নিজের রাগটাকে জাহির করতে মরিয়া হয়ে উঠল। দাদিমণির কথাও আজ উজান শুনতে চাইছে না। উজানকে থামানোর সাধ্য, সাহস কোনোটাই জুটছে না কারো। যা পাচ্ছে সব তছনছ করে রাখছে উজান। পারলে বুঝি বাড়ির প্রত্যেককে সে খুন করে দেয় এমন। একজন সার্ভেন্টের কোলে ছিল স্পর্শ।
সার্ভেন্টটা স্পর্শকে উজানের কাছে নিয়ে আসতেই স্পর্শ কেঁদে উঠল। তার কান্নার সুরে স্পর্শ এটা স্পষ্ট, মামা আমার ইয়ামা কোথায়? কোথায় রেখে এসেছো তুমি আমার ইয়ামাকে? উজান আর কিছু ভাঙতে গিয়েও ভাঙতে পারল না। স্পর্শকে দেখে তার শরীরের সব শক্তি ফুরিয়ে আসলো। দাদিমণি স্পর্শকে কোলে নিয়ে চুপ করে থাকতে চেষ্টা করলো, কিন্তু আর পারল কোথায়। তুমি মুনতাসির সম্পর্কে কতটা জানতে মা? একটা মেয়ের সম্পর্কে না জেনে হিয়ার কথা বাদ দাও। আমি তো তোমার ছেলে, আমি ঠিক কতদূর যেতে পারি এটা তুমি আন্দাজ করতে পারলে না। আমাকে আর হিয়াকে কালোভাবে দেখে তুমি ভেবে নিলে আমরা খারাপ কিছু করছে। উজানের মা সামনে এসে উজানকে কিছু বলতে যাবে, কিন্তু উজান শুনল না। তার কাছে তার মায়ের এই ব্যবহার বড্ড অচেনা। তুই একটা বাহিরের মেয়ের জন্য আমাকে ভুল বুঝে এরকম করবি? এভাবে এভাবে বাড়ির সবকিছু ভেঙে? উনি বাইরের কেউ না মা, উনি স্পর্শের মা। একদম বাজে কথা বলবি না। দুদিন কি বাচ্চাটাকে সামলেছি, অমনি মা হয়ে গেল? আমার তো ভাবতেই অবাক লাগছে। তুই নিজের বোনের সাথে কি করে এরকম একটা আয়ার তুলনা করছিস? ছি! বাহ, আজকে তোমার কথার স্ত্রী দেখে সত্যি খুব অবাক হচ্ছে মা। তোমার মনে এত বিষ কে তৈরি করলো? মেহু, দাদিমণি আমার মনে হয় মোহিনীকে এবার বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। আর কত পুষবে মানুষের বাচ্চাকে? ওনাদের তো কিছু দায়িত্ব আছে, তাই নয় কি? উজানের কথাটা মেহুর বুকে গিয়ে লাগলো। উজান তাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দেওয়ার কথা বলেছে। মেহু কিছু বলার আগে উজানের মা বলে উঠল, বিয়ে দিয়ে মেহু এ বাড়িতেই থাকবে। আমি ঠিক করেছি, বৈশাখটা চলে গেলেই আমি তোর সাথে মোহিনীর বিয়ের আয়োজন করব। উজান হাসল। এই মুহূর্তে তার মায়ের এই কথাগুলো শুনে বড্ড হাসি পাচ্ছে তার। আমি তো মেহুকে বিয়ে করবো না মা। তাহলে কাকে করবি? ওই আয়াটাকে? দেখ উজান, আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি। একটা অশিক্ষিত নির্লজ্জ গেও মেয়ে কিনা হবে তোর বউ? তুই ভাবতো। সাথে সাথে পাশে থাকা আধ ভাঙা ফুলের টপটা আবারও তুলে আছাড় মারে উজান। কি অশিক্ষিত? কতটুকু জানো তুমি হিয়া সম্পর্কে? ইংলিশে অনার্স করেছেন উনি, আর আনফর্চুনেটলি তুমি ইংলিশের টিচার মা। এরপরও তুমি বলবে উনি অশিক্ষিত? উজানের মা অবাক হয়ে গেল, কারণ মেহু তো তাকে বলেছিল হিয়া পড়াশোনা করে না। বিশুদ্ধ কণ্ঠে বলে উঠল, আমাকে যে মেহু বলল মেয়েটা উচ্চ মাধ্যমিকও পাশ করতে পারেনি। আর তুমি বিশ্বাসও করে নিলে। তা মেহু আর কি কি বানিয়ে বানিয়ে বলা হয়েছে হিয়া সম্পর্কে তোমার? হিয়া ঢাকা শহরের মানুষ মা, চাইলে আমার যেতে ভালো কাউকে বেছে নিতে পারেন। কি আছে আমার? এই পারিবারিক ব্যবসা শাড়ির বংশের তকমা, তাই তো? আমি তো শুধু এটা ভেবে অবাক হচ্ছে, আমার মা হয়ে তুমি কি করে একটা মেয়ের সাথে। আর কিছু বলতে পারল না উজান। রাগে গটগট করে নিজের রুমে চলে গেল। এদিকে দাদিমণি এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মেহুর দিকে। তার কাছে এখন সবটা পরিষ্কার। ভোরের দিকে হিয়া এসে পৌঁছালো ঢাকায়। নিজের বাড়িতে না গিয়ে উঠল অর্পার ওখানে। ঘটনার আদ্যপান্ত সব খুলে বলল অর্পাকে। শুনেই রেগে উঠল অর্পা। আর সব থেকে রাগ এসে জমা হলো উজানের জন্য। হিয়া বলল। হিয়া অর্পার রুমে গিয়ে শুয়ে পড়ল। স্পর্শের জন্য মনটা ছিঁড়ে যাচ্ছে তার। এদিকে কাল রাত থেকে উজান, দাদিমণি সবাই হিয়াকে ফোনে হাজারবার চেষ্টা করতে থাকলো, কিন্তু হিয়া ফোন রিসিভ করলো না। উপরন্তু মাঝরাতে সব নাম্বার অফ করে রাখলো। না, তাকে দুর্বল হলে চলবে না, কিছুতেই না। কিন্তু হিয়ার এই মনোবল বেশিক্ষণ থাকলো না। গোটা একটা দিন পার হয়ে আসলো। স্পর্শের জন্য হিয়ার মায়ের মন পাগল হয়ে যাচ্ছিল। আজকে সারা দিন শুধু হিয়া চোখের পানি ফেলেছে। ফোনটা নিয়ে বারবার কল করবে বলেও রেখে দিচ্ছে। কোথায় সকালের পর থেকে তো আর কেউ ফোন করলো না। তাহলে সবাই কি তাকে ভুলে গেল এক রাতেই? রাত তখন 11টার কাছাকাছি। অর্পার বাড়ির ছাদে বসে আছে হিয়া। সে সন্ধ্যা থেকে ছাদে বসে আছে আর স্পর্শ স্পর্শ করে কেঁদে যাচ্ছে। অর্পা আসলো। এসেই হিয়ার কাঁধে হাত রাখতেই হিয়া চিৎকার করে কেঁদে উঠেই অর্পাকে জড়িয়ে ধরল। আমার খুব কষ্ট হচ্ছে অর্পা, আমাকে এনে দেন আমার বাচ্চাটাকে। আমার কি কোনো অধিকার থাকতে নেই ওর উপর? আমি যে নিজের হাতে ওকে নাড়াচাড়া করেছি। আমি 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 কি ঠিক করেছি জানিস? আমি গিয়ে স্পর্শকে চুরি করে নিয়ে আসবো। কেউ জানবে না। তারপর আমি আমার বাচ্চা অনেক দূর চলে যাব, কোথাও হারিয়ে যাব আমরা। কেউ খুঁজে পাবে না, ও জানো না। বল, এটা ঠিক হবে না? তার আর দরকার নেই পাগলি, ওদিকে দেখ। হিয়া অর্পার হাতের ইশারায় গেট বরাবর তাকাতেই দেখতে পেল উজান দাঁড়িয়ে আছে আর উজানের কোলে স্পর্শ।
হিয়াকে দেখে স্পর্শ তার মামার কোলে খুশিতে হাত পা ছড়াতে থাকলো। ইয়ামা বলে ডাকতে থাকলো হিয়াকে। হিয়া এদিক ওদিক না তাকিয়ে দৌড়ে এসে স্পর্শকে জাপটে ধরে তার কোলে জড়িয়ে নিল। স্পর্শের পুরো মুখে তার ঠোঁট ছুঁয়ে দিয়ে মায়ের কোলের সব আদর ঢেলে দিতে থাকলো। স্পর্শ হিয়াকে জাপটে নিল, বাবনিও এঁকে দিল হিয়ার গালে। হয়তো মায়ের জন্য তার মনটাও ছেড়ে আসছিল। ফিরে চলুন হিয়া, আপনাকে ছাড়া আমরা কেউ ভালো নেই। হিয়া চোখ মুছল, স্পর্শকে আরো কিছুক্ষণ আদর করে বলল। হিয়া উত্তর খুঁজে পেল না। সে যে কিছুতে তার অপমান নিয়ে সে বাড়িতে আর ফিরবে না। উজান হিয়াকে আশ্বস্ত করে বলল। হিয়া যে কতটা আত্মমর্যাদাপূর্ণ মেয়ে তা বুঝতে পেরেই উজান তার মাকে দিয়ে হিয়াকে ফোন করে কথা বলালো। উজানের মায়ের কণ্ঠে অনুতপ্তের ছোঁয়া ছিল। মেহু যে ইচ্ছে করে হিয়ার নামে তার কান ভারী করেছে সেটা বুঝতে পেরেই উনি লজ্জিত হলেন। অকপটে ক্ষমা চেয়ে নিলেন হিয়ার কাছে। হিয়ার মন একটু শান্ত হলো। উজান হাসল। এরকম একটা জেদি মেয়েকে নিয়ে সারা জীবন পার করতে হবে ভেবেই অবাক হলো সে। হিয়াকে নিয়ে সেদিন বাড়িতে ফিরল উজান। এদিকে উজানের মার সাথে মুখোমুখি হতে সংকোচ হচ্ছিল হিয়ার। হিয়ার সব সংকোচ কাটিয়ে উনি নিজে থেকে এসে হিয়ার পাশে বসে কথা বলতে শুরু করলেন। মেহু বাড়িতে নেই। উজানের সে অপমানগুলো সইতে না পেরে সে সেই দিনই বাড়ি ছেড়ে ঢাকায় চলে এসেছে। বলেছে সামনের মাসে বৈশাখের অনুষ্ঠানে বিহানদের সাথে বাড়িতে আসবে, নয়তো না। দিনগুলো দেখতে দেখতে বৈশাখের আগমন ঘটল। এই কদিনে মেহুর অনুপস্থিতিতে উজান হিয়া অনেকটা কাছাকাছি চলে আসছে। সকাল থেকে শুরু হলো বৈশাখের যাবতীয় আয়োজন। দাদিমণি যা বলেছিল তার চাইতে দ্বিগুণ আনন্দ বিরাজ করতে থাকলো বাড়িতে। সব আত্মীয় স্বজন কিছুদিন আগে থেকেই এসে জড়ো হতে থাকলো। ফাঁকা বাড়িটা মুহূর্তেই কি রকম ভরা আসরে জমে উঠল। ছোট ছোট নাতি নাতনিদের বিচরণে পূর্ণতা লাভ করলো পুরো সাহারিয়ার কুঞ্জ। দাদিমণি হিয়ার সাথে পরিচয় করে দিলেন সবাইকে। সবাই হিয়াকে পছন্দ করলেও কেউ কেউ হিয়াকে নিয়ে দাদিমণির এত আধিক্যতা সহ্য করতে পারছিলেন না। মেহুও এসেছে, কিন্তু তাকে না কেউ গুরুত্ব দিচ্ছে আর না নিজে কাউকে গুরুত্ব দিচ্ছে। বিহান আসেনি এখনো। সবার কথা শুনে যা বোঝা গেল সে হয়তো কাল পরশু আসবে, কিন্তু সে আসবে। হাল খাতায় সব পাওনা মেটানো হবে, আর সে তার পাওনা নিতে আসবে না তা কি হয় নাকি? সাদা শাড়ি লাল পাড়ে নিজেকে রাঙিয়েছে আজ হিয়া। যদিও এই লাল সাদা রংটুকু পরে যে নিজেকে আলাদা করে সাজাতে হবে এই সময়টুকু তার হয়ে আসেনি। স্পর্শ কেন যেন আজ একটু বেশি তার মা ঘেঁষে আছে। বাড়িতে এত অতিথি থাকার আনন্দ কোথায় সবার সাথে সাথে ঘুরবে খেলবে তা না করে সবার ওই নতুন নতুন মুখ দেখে ভয়ে সে তার হিয়া মার কাছেই নিরাপদ আশ্রয় খুঁজতে ব্যস্ত। দাদিমণি কত করে বলল, হিয়া একটু সেজে গুজে নেই, ঠোঁটে একটু রং দি, চুলে একটা ফুল লাগা, আর কিছু না করিস অন্তত কপালে একটা টিপ পর। কিন্তু হিয়ার আর সে সময় কোথায়? সুটকেস থেকে মেকআপ বক্সটা বের করার সময়টাই স্পর্শ তাকে দিল না। উপরন্তু কাজের চাপে ব্যবসা গরমের তেজে খুলে রাখা চুলগুলো খোপা করে কাটা দিয়ে রাখলো সে। স্পর্শকে সকালের খাবারটুকু খাইয়ে দিয়ে হিয়া আজ 12টার আগেই গোসল দিয়ে দিল। পরিয়ে দিল একটা লাল সাদা ছোট্ট পাঞ্জাবি। স্পর্শের নাদুস নুদুস শরীরে বেশ মানালো সেটা। স্পর্শকে পাউডার দিয়ে তার কপালে একটা কালো টিপ পরিয়ে দিল হিয়া। সেটা একটু পাউডার লাগিয়ে স্পর্শের গালে একটা বড় চুমু আঁকলো সে। বাড়িতে আসা দুইটা 6-7 বছর বয়সী বাচ্চা স্পর্শকে নিতে আসলো নিচ থেকে। তাকে নাকি সবাই ডাকছে। হিয়া বলল, বেশ নিয়ে যাও, কিন্তু সাবধানে। স্পর্শ যেতে চাইল না, কিন্তু তাকে ছাদের বায়না দিয়ে নিচে নিয়ে আসা হলো। এদিকে উজান গোসল ছেড়ে তৈরি হয়ে নিতে খেয়াল করলো তার বিছানায় রাখা একটা প্যাকেটের ওপর। হাতে নিয়ে খুলতে গিয়ে দেখলো একটা লাল রঙা টুকটুকে পাঞ্জাবি। একটু অবাক হলো উজান, কারণ সে বরাবরই হালকা রং পরতে অভ্যস্ত। এরকম ডিপ কিছু না সে কখনো পরেছে, আর না কেউ তাকে গিফট করার সাহস পেয়েছে। তাহলে কে দিয়ে গেল এটা ওকে? পাঞ্জাবিটা ভালো করে দেখতে গিয়ে খেয়াল করলো সাইড পকেটে কি যেন একটা ঝুলছে। উজান সেটা হাতড়াতেই বেরিয়ে আসলো হিয়াকে গিফট করা সেই পায়েলটা। উজানের আর বুঝতে বাকি রইল না হিয়াই তাকে এই পাঞ্জাবিটা গিফট দিয়েছে তাহলে। কিন্তু সে যে এত কড়া রং কখনোই পরে না।
একবার তো দাদিমণি তার জন্য নিয়ে এসেছিল এরকম কড়া রঙের 2টা শার্ট, তখনও সে সেটা পরেনি। কিন্তু আজ কিছুক্ষণ বাদে উজানের নাম্বারে একটা টেক্সট আসতেই উজান সেটা ব্যবসায়িক কিছু জরুরি কাজ ভেবে গিয়ে পড়তে গিয়ে দেখে হিয়ার নাম্বার। আরও অবাক হলো উজান, কারণ আজ অব্দি একই বাড়িতে থাকার দরুন কখনো টেক্সটে তাদের কথা বলা হয়নি। যা দরকার হতো তার ডিরেক্ট কল বা সামনাসামনি কথার মাধ্যমেই হয়ে উঠত। আজ প্রথম হিয়ার টেক্সট করেছে মানে স্পেশাল কিছু তো বটেই। উজান টেক্সট ওপেন করতেই মোটা মোটা বাংলা হরফে লেখা কয়েকটা লাইন বেরিয়ে এলো। দেখুন, আমি একদিনে যেটুকু যা পেরেছি আমার সব দিয়ে আপনার জন্য এই পাঞ্জাবিটা নিজ হাতে সেলাই করেছি। এখন আপনি যদি না পরেন তাহলে আপনার দেয়া এই পায়েলও আমি পরব না। ওটা আপনি আপনার কাছে রাখুন হিয়া গি। মুখটা বাংলার 5-এর মতন হয়ে গেল উজানের। চুপসে গিয়ে বেচারা ধপ করে বিছানায় বসে পড়ল। এক হাতে পাঞ্জাবি তো আরেক হাতে ফোন নিয়ে হিয়ার ওই টেক্সট। বেচারা এখন হাসবে না কাঁদবে উপর মাবুদি ভালো জানেন। নিচে ড্রয়িং রুমে সোফায় বসে বসে বাড়ির সব আত্মীয় স্বজন নিজেদের মধ্যে গল্প করছিলেন। সবার পরনে লাল সাদার সমাহার। নানা স্বাদের গল্পের ফুলঝুরিতে মেতে উঠেছে বড় থেকে মাঝ বয়সী সবাই। দেখতে ভারী মিষ্টি লাগছে এই মুহূর্তটাকে, যেন সুখের রাজ্যের এক ফালে সুখ এসে কানায় কানায় ভরিয়ে তুলেছে শাহরিয়ার কুঞ্জকে। কিন্তু কে বলবে এই এত আনন্দ মুখর পরিবেশের আড়ালে লুকিয়ে আছে সবার কিছু পাওনার চাহিদা। দাদিমনের পাশে স্পর্শকে কোলে নিয়ে সবার সাথে গল্পে হিয়াও মেতে উঠেছে। কেউ কেউ খুব বিনয়ী ভঙ্গিতে হিয়ার সাথে কথা বলছে, কেউ বা গল্প করছে নিজেদের নিয়ে। মেহু ব্যস্ত তার সমবয়সী এক কাজিনের সাথে তার গল্প সরাতে, বাচ্চাগুলো ব্যস্ত ছোটাছুটি করতে। সবার এই গল্পের মাঝে উপর সিঁড়ি বেয়ে লাল পাঞ্জাবির হাতাটা গোটাতে গোটাতে নিচে নেমে আসছিল উজান। উজানকে আসতে দেখে কথার মাঝে কথা থামিয়ে দিল সবাই। লাল পাঞ্জাবিতে সাদা চুড়িদার, সাথে একটা ব্ল্যাক ঘড়ি, চুলগুলো নিয়ম করে আঁচড়ানো। এই তো ব্যাস, সুদর্শন মার্জিত সাজি নিজেকে উপস্থাপন করতে তৈরি উজান। হিয়া উজানের দিকে তাকাতেই বুকে হালকা ব্যথা অনুভব করলো। মনে মনে বলল, লোকটা এত সুন্দর না হলেও পারত। ধুর। হিয়া মুচকি হাসল উজানের চোখে চোখ পড়তেই মাথা নুইয়ে নিল। উজান এসে সোজা বসে গেল পাশেই অফিস ঘরের বড় চেয়ারটাতে। বাড়ির বাকি ছেলেরা এসে বসলো উজানকে ঘিরে। উজান নিবিড়ে দেওয়া ফাইলপত্রগুলো খুলে দেখতে থাকলো। প্রেমবিহীন চিকুন চশমাটা উজানের গাম্ভীর্যটাকে যেন আরো একটু বাড়িয়ে তুলল। মনে খুব গভীর মনোযোগে উজান সবার কি পাওনা কতটুকু বাকি আছে বুঝিয়ে দিতে থাকলো। এর মাঝে আবার স্পর্শ এক পা দুপা করে হেঁটে হেঁটে তার মামার কাছে এসে তার কোলে উঠবে বলে বায়না শুরু করলো। উজান স্পর্শকে কোলে নিয়ে সবাইকে বুঝিয়ে দিতে চেষ্টা করেও ব্যর্থ হলো। স্পর্শ কখনো তার কলম কেড়ে নিচ্ছে, কখনো বা উল্টে দিচ্ছে সব কাগজপত্র। হিয়া দৌড়ে আসলো। দৌড়ে এসে সবার মাঝে উপস্থিত হয়ে আমতামতা করতে থাকলো। ভুল সময় অফিস ঘরে এসে পৌঁছানো না তো। হিয়া স্পর্শকে কোলে নিতে চেয়েও হতাশ হতে হলো তাকে। উপরন্তু অফিস ঘরের কোনায় গিয়ে স্পর্শ শুরু করলো হিয়ার সাথে লুকোচুরি খেলা। বড্ড অস্বস্তিতে পড়ে গেল হিয়া। উজান আবার মনোযোগ দিল তার কাজে। সবাই চুপ হয়ে শুনতে থাকলো সেই হিসাব। এদিকে উজানকে আজ যত দেখছে ততই অবাক হচ্ছে হিয়া। এত সূক্ষ্ম করে সবকিছু পরিমাপ করে যে সবাইকে বিতরণ করছে, কি গাম্ভীর্য সেই কণ্ঠে, কি শক্ত কিন্তু ন্যায়ের চাহনি উজানের চোখ দুইটাতে। বসার ভঙ্গিটাও কত পরিমার্জিত, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা মানুষ এত পারফেক্ট না হলে বুঝি কোনো কমতি থাকতো না। হিয়া উজানের চোখ থেকে চোখ নামিয়ে আবার মনোযোগ দিল স্পর্শের দিকে। আজ বড্ড পাখা গুজিয়েছে বাচ্চাটার বুঝি। ইয়ামার সাথে মজা করে খেলতে খেলতে তার বেশ লাগছিল। অনেক কষ্টে স্পর্শকে নিয়ে অফিস ঘর থেকে বের হতে সক্ষম হলো হিয়া। এরপর আর কিছুক্ষণ আলাপচারিতা চালানোর পর শেষ হলো পুরনো বছরের সব হিসাব নিকাশ। শুরু হলো নতুন হাল খাতার সূচনা। সেই সুবাদে উজান দাদিমণিকে বলল, সবার মুখ মিষ্টি করিয়ে দাও। দাদিমণি সবাইকে মুখে মিষ্টি বিলি দিতে থাকলেন। কেউ বা প্যাকেট হতে নিজ হাত দিয়েই নিজের মিষ্টিটা তুলে মুখে ঢুকিয়ে দিলেন।
দাদিমণি আবার প্যাকেট হতে আরেকটা মিষ্টি তুলে হিয়াকে খাইয়ে দিতে যাবে, অমনি উজান দাদিমণিকে থামিয়ে দিলেন। হিয়া মুখটা হা করেও পর মুহূর্ত বন্ধ করে নিলেন। মনটা বড্ড খারাপ হয়ে আসলো তার। হিয়া ভাবল হয়তো ওদের খুশির মিষ্টি, তাই হয়তো ওর এতে কোনো ভাগ থাকতে নেই। হিয়া একটা মেকি হাসি দিয়ে ড্রয়িং রুম ত্যাগ করতে যাবে, অমনি উজান সামনে এসে দাঁড়িয়ে বলল, কোথায় যাচ্ছেন আবার? দেখি, হা করুন। কি হলো, হা করুন। হিয়া একটু ভ্যাবাচেকা খেয়ে বসলুম। একটু আগে তো মিষ্টি খেতে দেবে না বলে বারণ করলো, এখন আবার কিশোর জন্য হা করতে বলছেন উনি। উজানের আরেকবার মোটা গলা শুনেই হিয়া টপাটপ হা করে নিতেই উজান ওর হাতে থাকা মিষ্টির প্যাকেট থেকে একটা কালো জাম বের করে হিয়ার মুখে দিতে দিতে বলল, তুমি কি ভুলে গেছো দাদিমণি, উনি সাদা মিষ্টি খেতে পছন্দ করেন না? দাদিমণি হাসল, সাথে চোখ বড় বড় করে তাকালো হিয়া। উজান কিছু বলল না, প্যাকেটটা আরেকটা সার্ভেন্টের হাতে দিয়ে ওপরে চলে আসলো। এদিকে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে হিয়ার দিকে। মিহুর শরীর তো রাগে ঝনঝন করছে। সবার এরকম চাহনিতে হিয়া লজ্জায় পুরো তলিয়ে যেতে থাকলো। এই কাজই বা উজান সবার সামনে না করলেও পারত। এদিকে সবার সাথে হাসি গল্প মজা করতে করতে কখন যে দুপুর 2টার কাছাকাছি হয়ে আসলো কারোরই তেমন হুঁশ নেই। সবাই বসে গেছে ডাইনিংয়ে বৈশাখের নিয়ম অনুযায়ী পান্তা আর ইলিশ খেতে। যদিও দাদিমণি সহ কিছুজন পান্তাকে বেছে নিল, বাকি সবাই গরম ভাতটাই প্রেফার করলো। ইলিশের মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়লো শাহরিয়ার কুঞ্জে। বাড়িতে মাছ রান্না হলেই কোথা হতে এক হুলো বেড়াল এসে লেজ তুলে তার অস্তিত্ব জানান দিত। তার উপর আজকে আরো 2টা বেড়াল রান্নাঘরের দেওয়াল টপকে শাহরিয়ার কুঞ্জে নিজের আধিপত্য বিস্তার করতে অস্থির। যাক, এদের এক একটা বিড়ালকে মাছের লোভ দেখি তার সাথে খেলা করে স্পর্শকে তো খাওয়ানো যাবে। আপাতত ডাইনিংয়ে মহিলাদের রাত চলছে। ছেলেরা বাইরের সবার মাঝে মিষ্টি নতুন বস্ত্র বিতরণে ব্যস্ত। সেই সব বিতরণের সমাপ্তি ঘটলেই সবাই বাড়ি ফেরে। কেউ বা এসে বসে যায় পান্তা ইলিশের মজা নিতে, কেউ বা ভাজা ইলিশের সাথে সর্ষে ইলিশের স্বাদও মেটাতে। দাদিমণি উজানকে ডেকে বলল, সাথে চোখের ইশারায় জানতে চাইল হিয়া। উজান হাসল, তার মানে ওপরে স্পর্শকে খাওয়াচ্ছে। উজান ওপরে আসতেই সোজা স্পর্শ রুমে চলে আসলো। হিয়া উজানকে দেখে চোখ নামিয়ে নিল। লজ্জায় রাগ দুইটাই হচ্ছে তার আজ। কেন উজান ডাইনিং এ সবার সামনে তখন ওরকম করলো? হিয়া একবার হলো বিড়ালটাকে মাছের কাঁটা ছিটিয়ে দিচ্ছে, তো কখনো সে বিড়ালের লোভ দেখে স্পর্শের মুখে খাবার ঢুকিয়ে দিচ্ছে। উজান এসে বিছানায় বসে দেখতে থাকলো হিয়ার কাণ্ড। শাড়ির আঁচল কোমরে গুজে মাথাটা খোপা করে রাখা হিয়ার, কিছু চুল সামনে বের করে দেওয়া যা, না আছে কোনো রঙের আবরণ, না আছে টিপের ছোঁয়া। এতেই এই লাল সাদা শাড়িতে স্নিগ্ধতার মতোই শীতল লাগছে হিয়াকে যেন। স্পর্শকে খাওয়াতে গিয়ে কাহিল হিয়া। একটু দম নিয়ে এসে বসলো সে উজানের পাশে। উজানেরই বা এই সাইড, উজানের এই বা সাইডের বাহুটা বড্ড প্রিয় হিয়ার, তাই তো আজও সেখানে কপাল ঠুকে দিল হিয়া। উজান ওর ডান হাত রাখলো হিয়ার মাথায়। সকাল থেকে উঠে এত ছোটাছুটি করছেন, শরীর ক্লান্ত হবে, একটু কি বসে থাকা যায় না? আমি ঠিক আছি, আমায় নিয়ে ভাবতে হবে না। আপনি ফিরলেন কখন? খেয়েছেন দুপুরে? না, এখনো খাইনি। সে কি, কয়টা বাজে? আপনি আপনি না ঠিক সময়ে খেতে না পারলে কত রাগারাগি করেন। দাদিমণি নেই নিচে, আমি বলবো আপনাকে খেতে দিতে। ইচ্ছে নেই খাওয়ার। কেন হঠাৎ? শরীর ঠিক আছে তো দেখি? আমি একদম ঠিক আছি, আপনি অস্থির হবেন না। আসলে ইলিশে খুব কাটা, আমি বাঁচতে পারি না। তবে কেউ যদি স্পর্শের মধ্যে বেছে বেছে খাইয়ে দেয় তাহলে। হিয়া কপাল কুঁচকে উজানের দিকে তাকালো। তার মানে সাহেবের আজ হিয়ার হাতে খেতে ইচ্ছে করছে। তা সেটা সোজাসুজি বললেই তো হচ্ছেন। হিয়া দৌড়ে গিয়ে উজানের জন্য আরো একটু গরম ভাত, 2টা ইলিশ মাছ ভাজা আর একটা সর্ষে দেওয়া ইলিশ নিয়ে আসলো। মধুর হাতে পরম যত্নে খাওয়াতে থাকলো উজান স্পর্শ দুজনকেই। স্পর্শ লাই পেয়ে গেল। মামার সাথে মজায় মজায় সুখে খেতে থাকলো মাছ ভাজা। হিয়া তো বড্ড ভয় পাচ্ছে, যদি একটা কাঁটা ঢুকে যায় বাচ্চাটার গলায়। কিন্তু কেউ শুনলে তো তার কথা, পাছে তো কেউ দেখে ফেললো, এই প্রচন্ড ভয়ও আছে। দুজনকে খাইয়ে দিয়ে হিয়া প্রথমে স্পর্শের মুখটা মুছে দিল, এরপর শাড়ির আঁচল দিয়ে মুছে দিল উজানের মুখটাও। হয়েছে না খাওয়া? আমি তো ভাবলাম একটা মাছ খেয়ে আর খেতে চাইবেন না আপনি, কিন্তু দেখুন পরপর 3টা গপ গপ করে খেয়ে নিলেন। এত রাক্ষস আপনি! আমি রাক্ষস? আর আপনি যে এত স্বাদ করে খাইয়ে দিলেন, লোভ সামলাতে পারলাম কোথায়?
ওহ, স্বাদ করে খাইয়েছি বলে খেলেন আপনি। আর রান্নাটা বোধহয় ভালো লাগেনি। রান্নাটা আপনি করেছিলেন? না, আমার ভূত করেছিল। এবার জানতো এই রুম থেকে অনেকক্ষণ হলো ঢুকেছেন, এরপর কেউ দেখলে বিপদ। কেউ কিচ্ছু বলবে না। আপনি তো সব জানেনই, তাই না? যাবেন কি? আমি এখন বাচ্চাটাকে ঘুম পাড়াবো। যাচ্ছি। এটা তো রেগে যাবার কি হলো? বিকেলে কিন্তু তৈরি থাকবেন, বের হব আপনাদের দুজনকে নিয়ে। আমি বের হলে তো আপনার সাথে যাবেন কি আপনি এবার? না আমি তাড়িয়ে দেবো, যান না। স্পর্শকে দুপুরে ঘুম পাড়িয়ে দিয়ে হিয়া একটু শরীরটা বিছানায় মেলে দিতেই দাদিমণির গলা শুনে হুড়মুড়িয়ে উঠে পড়ল সে। নিচে নেমে এসে শুনতে পেল দাদিমণি নিবিড় সাহেবকে বলে কিসের যেন ওষুধ আনতে পাঠাচ্ছে। হিয়া ভয় পেয়ে গেল, তার আবার কি হলো এই সময় হঠাৎ? হিয়া দৌড়ে এসে দাদিমণির কাছে জানতে চাইল, কি হয়েছে দাদিমণি? দাদিমণি উত্তর করল, কি আর হবে, উজানের সারা শরীরে অ্যালার্জি ফুটে উঠেছে। কি রকম বড় বড় লাল চাকা হয়ে যাচ্ছে, দেখলেই গা শিউরে উঠছে। হঠাৎ এরকম হলো কেন? উনি উনি কোথায় এখন? কি জানি, ইলিশে তো ওর বড্ড অ্যালার্জি, তাই জন্য তো আজ আলাদা করে অন্য মাছ রান্না করা হলো। ভুলে আবার খেয়ে নিয়েছে কিনা কে জানে। হিয়া থমকে গেল, তাহলে এই জন্যই? কিন্তু উজানকে খাইয়ে দেওয়ার সময় তো সে কিছুই বলল না যে তার। হিয়া উপরে উঠে আসতে দেখলো উজানকে ঘিরে ওর মা বোন চাচিরা সবাই অস্থির হয়ে কি থেকে কি না করছে। কেউ হলুদ এনে লাগাচ্ছে বা কেউ পাচ্ছে তো সেই ক্রিম এনে ডলে দিচ্ছে উজানের শরীরে। হিয়া সাহস করে ভেতরে যেতেও পারছে না। এদিকে উজানের এই করুণ অবস্থার জন্য নিজেকে একমাত্র দায়ী মনে হচ্ছে তার। ইস, তার একটু ভুলের জন্যই কিনা। হিয়ার তো খুব ইচ্ছে করছিল সবাইকে পাশ কাটিয়ে একটু উজানকে দেখতে, তাকে ছুঁয়ে দেখতে এসে ঠিক আছে তো, কিন্তু সাহস করে রুমে যেতে পারলো না। একটা অসুস্থ এসে ঘিরে ধরতে শুরু করলো তাকে। আধ ঘন্টা বাদে নিবিড় ঔষধ আর মলম নিয়ে আসতেই সেগুলো উজানকে দিয়ে তার শরীরে মলম লাগিয়ে দিলেন উজানের মা। উজান বলল, হয়েছে, এবার যাও তোমরা, আমি একটু বিশ্রাম নিতে চাই। সবাই এক এক করে বেরিয়ে নিজের রুমে বিশ্রামের জন্য চলে আসলো। সবাইকে নিজের রুমে বিশ্রামরত অবস্থায় দেখে হিয়া সুযোগ বুঝে পা টিপে টিপে উজানের রুমে আসলো। উজান তখন ওর হাতে ওঠা অ্যালার্জিটাকে খুঁতে খুঁতে দেখতে ব্যস্ত। উজানের গায়ে ছিল না কোনো কাপড়, বুকে পিঠে সব জায়গায় ওষুধ মাখিয়ে রাখা। হিয়া আসতেই উজান উঠে গিয়ে ওর শার্টটা খুঁজতে শুরু করলো, কিন্তু তার আগেই হিয়া অঝরে কেঁদে উঠল। উজান হিয়ার এই কান্নার কারণ খুঁজে পেতে ব্যর্থ হলো। দ্রুত হাতে ঘরের গেট লাগিয়ে দিয়ে এসে হিয়াকে ধরতেই হিয়া তার সবকিছু উজাড় করে উজানকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সব আমার জন্য। আমি না বুঝে না জেনে আপনি কেন বললেন না যে ইলিশে আপনার এরকম অ্যালার্জি হয়? খুব খুব খারাপ, আপনি খুবই বাজে। এটা আপনি একদমই ঠিক করেননি উজান। আজ যদি একটা বড় কিছু হয়ে যেত, আপনি জানেন কিছু কিছু অ্যালার্জি কত খারাপ হয়। আমি ঔষধ জেঠুর সাথে কাজ করতে গিয়ে তখন দেখেছি যে এই অ্যালার্জির জন্য কত। এর ননস্টপ কথাতে মাথা ঘুরেছেলে উজানের। মাথায় হাত বুলিয়ে কিছু করার আগে হিয়া আরো ডুকরে কেঁদে উঠল। উজ্ঞান হেসে দিল, অনেক কষ্টে হিয়াকে শান্ত করে নিজের বিধানায় বসিয়ে দিয়ে নিজে নিচে বসে পড়ল। মুখটা আলতো করে রাখল হিয়ার দুরাটুর উপর। হিয়া মাথা নুইয়ে নিল, জাগ দিয়ে নাক মুছতে মুছতে আবারও বলে উঠল, কেন আপনি আমাকে একবারের জন্য বলেননি কেন আপনার ইলিশে অ্যালার্জি? কত কষ্ট হচ্ছে আপনার। আমার আরো সচেতন থাকা লাগতো। আমি কি করে? হিয়া 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 চুপ। আর না, আমি যদি বলতাম আমার এরকম অ্যালার্জির কথা, তাহলে নিশ্চয়ই আপনার হাত থেকে এত সুন্দর করে খাইয়ে নেবার স্বাদ পেতাম না নিশ্চয়ই। একদম বাজে কথা বলবেন না। আমার হাতে খেতে ইচ্ছে হচ্ছে, তাহলে অন্য কিছু খেতেন। তাই জন্য দেখি কিরকম হয়েছে। তখন তো আমি ঢুকতেই পারলাম না রুমে, দেখি এখন। হিয়া উঠে দাঁড়ালো, সাথে উজানও। হিয়া উজানের সারা শরীর খুঁতে খুঁতে দেখতে শুরু করলো। ইস, সাদা শরীরে অ্যালার্জির লাল লাল চিহ্ন একটু বেশি মানিয়েছে মনে হয়। হিয়া চিন্তিত, কিন্তু উজান লজ্জিত। মিস মন্তাসির, আপনি কিন্তু এবার আমাকে লজ্জা পাইয়ে দিচ্ছেন। এইভাবে খালি গিয়ে আমাকে দেখতে থাকলে আমি তো। হিয়া হুশে ফিরল। ধ্যাত, কি করছিল সে এতক্ষণ? লজ্জায় রুম থেকে বেরিয়ে যেতে ধরবে অমনি উজান হিয়ার হাত ধরে হিয়াকে থামিয়ে দিয়ে নিজের বুকের কাছে নিয়ে এসে দাঁড় করিয়ে দেয়। উজানের নিঃশ্বাস এসে পড়তে শুরু করে হিয়ার খোলা পিঠ জুড়ে। মুহূর্তে লজ্জায় রক্তিম আভায় ছেয়ে যায় হিয়া। হিয়া উজানের থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু পারে না।
উজান তাকে আরো কাছে নিয়ে এসে তার মুখটা ছুঁয়ে দেয় হিয়ার কানে আর বলতে থাকে, ঠিক করেছে। বাড়িতে যখন সবাই আছে তাই এর মধ্যে দাদিমণিকে বলে আপনার বাড়িতে প্রস্তাব পাঠিয়ে দিয়ে আসবো। কি রাজি তো আপনি? হিয়া শিউরে উঠল। ভালো লাগার পাশাপাশি এক অদ্ভুত অনুভূতি এসে ঘিরে ধরল তাকে। হিয়া মুখ ঘুরিয়ে উজানের দিকে ফিরল। উজান, আপনি আমার থেকে অনেক ভালো কাউকে পাওয়ার যোগ্যতা রাখেন। আমার অতীতটা জানলে আপনি কখনো আপনাকে... চুপ। আমি বলেছি না আপনার অতীত সম্পর্কে জানার কোনো ইচ্ছে আমার নেই। এরপরও কেন বারবার এই কথাটা আপনি নিয়ে আসুন বলুন তো আমাদের মাঝে? দিলেন তো মোমেন্টটা নষ্ট করে। আপনার ইচ্ছে না থাকলেও আজ সবটা শুনতে হবে আপনাকে। বিয়ের মতো একটা পবিত্র সম্পর্কে যাবার আগে আপনার সম্পর্কে, মানে আমার সম্পর্কে সবটা জানা উচিত। প্লিজ, আপনি আজ সেটা শুনতে বারণ করবেন না। কি শুনবো বলুন তো? বারবার এক কথা আপনার। বলেছি না আপনার অতীত সম্পর্কে কোনো ইন্টারেস্ট নেই আমার। আমি যদি বলি অতীতে আমি একটা বিয়ে করেছি, তাও না। আপনি যদি বলেন অতীতে আপনার 100টা বাচ্চা ছিল, তাও না। শুনে রেগে গেল হিয়া। কেন উজান ওর এই কথাটাকে গুরুত্ব না দিয়ে এরকম হেলাফেলা করছে? রাগান্বিত হিয়াকে নিজের বুকে জড়িয়ে নিল উজান। হাত বুলিয়ে দিয়ে বলল, যা হয়েছে সব ভুলে যান হিয়া। এত কিসের চিন্তা আপনার? আমি আছি তো। হিয়া কিছু বলতে গেলে উজান হিয়ার ঠোঁটে আঙ্গুল দিয়ে তাকে থামিয়ে দিল। নিজের ঠোঁটে উজানের হাতের পরশ পেতে কেঁপে উঠল হিয়া। কি অদ্ভুত অনুভূতি হচ্ছে দেখো। উজান নিজের মুখটা হিয়ার দিকে ঝুঁকে নিতেই হিয়া তার চোখ বন্ধ করে শাড়ির আঁচল চিপে ধরল। দুজনের নিঃশ্বাস জড়ো হতে থাকলো। সেটা একসাথে বাধা পড়ার আগেই উজান তার ঠোঁট দুইটাকে হিয়ার কপালে ছুঁয়ে দিয়ে বলল। হিয়া হাসলো, বলল, দরজা খুলুন। এরপর এসে কেউ দেখলেই বিপদে পড়তে হবে। উজান আর কথা বাড়ালো না। শার্টটা গায়ে দিয়ে দরজা খুলতেই দেখলো মেহু দাঁড়িয়ে, হাতে একটা বড় ল্যাপটপ। একটা ডেভিল মার্কা হাসি দিয়ে মেহু ঘরে ঢুকতেই বলে উঠল, আমি জানতাম তুমি এই ঘরে আছো। কাহিয়া, দেখো তো এদিকে, এদেরকে চিনতে পারো কিনা? হিয়া অবাক চোখে ল্যাপটপের স্ক্রিনে তাকাতেই কেঁপে উঠল। তার আর বিহানের একটা ছবি জলজল করছে সেই স্ক্রিনে। হিয়ার সাথে দাঁড়িয়ে ছবিটা দেখছে উজান নিজেও। সোফার রুমের বড় সোফাটার মাঝে চল শক্ত করে বসে আছে উজান। দৃষ্টি তার লাল কার্পেটের দিকে রাখা। তাকে ঘিরে বসে আছে বাকি সবাই। বিহান আছে তারই ঠিক সামনে দাঁড়িয়ে, সাথে আছে মিহু। হিয়াকে রুমে তালা দিয়ে রেখে আসছে উজান। বড্ড ছটফট করছিল সে। এখন একটু শান্ত হয়ে বসে থাকুক কিছুক্ষণ। এদিকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত বিহান, তার সাথে তো রস ঢালতে মরিয়া মিহু। ভাইয়া বিশ্বাস কর, ওই মেয়েটা একদম সুবিধার না। ও তোকে ফাঁসাতেই বাড়িতে এসেছে। হ্যাঁ আমি মানছি আমি তোদের মতো সৎ না। মেনে ফুর্তি করা মজা করা আমার স্বভাব, কিন্তু বিশ্বাস কর আমি কখনো কোনো মেয়েকে জোর করিনি। হিয়া নিজেই আমাকে ওর শরীরের লোভ দেখিয়ে ওর কথাতে। আমি তো সেই প্রথম দিনেই সন্দেহ করেছিলাম ওই মেয়েটা নির্ঘাত এ বাড়িতে কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে এসেছে তো বটেই, কিন্তু আমার দাদিমণি তো হিয়ার বলতেই অন্ধ। আরে পর কখনো আপন হয় না, আর কবে বুঝবা তোমরা? ভাইয়া বিশ্বাস কর, হিয়া মেয়েটা খুবই বাজে একটা মেয়ে। না হলে তুই দেখ ও কি বললো, যে ও নাকি এ বাড়িতে সব সত্যি জানতে এসেছিল। তা যখন জেনে গেল তখন কি ও পারতো না এ বাড়ি ছেড়ে চলে যেতে? তুই এখনো চোখে পট্টি দিয়ে রাখবি? আর কিসের বিয়ে? আমি কোনোদিন ওকে বলিনি আমি ওকে বিয়ে করব। তোর আমার কথা বিশ্বাস হচ্ছে না তো ওয়েট, ওর বাড়ির লোকের সাথে আমি তোর কথা বলিয়ে দিচ্ছি, থাম। বলেই বিহান হিয়ার ফুপুর মেয়ে বুলিকে ফোন করলো। উজান বুলির নাম্বার চিনি। একবার হিয়ার বাড়িতে ফোন করতে সে এই নাম্বার নিজের কাছে রেখে দিয়েছিল। বুলির স্পষ্ট উত্তর, হিয়া নাকি সত্যি ছেলে ধরা টাইপ। বিহান নাকি তার বুবুকে সত্যি মন থেকে কাছে পেতে চেয়েছিল, কিন্তু যখন হিয়া শুনল আপনি শাহরিয়ার কুঞ্জের একরত্তি মালিক, তখন হিয়া ও ঠিক সুযোগ বুঝে আপনার কাছে গিয়ে একটা ছলনার আশ্রয় নিল। এদিকে উপস্থিত সবাই এতক্ষণ যাও বা বিহান আর মিহুকে বিশ্বাস করতে চাইছিল না, তারা এখন হিয়ার নিজের বাড়ির লোকের মুখে এই কথা শুনে চিৎকার করতে থাকলো। কারো কারো তো অভিমত এসে জুটল, দাদিমণি নাকি এতদিন দুধ দিয়ে হিয়ার মতন একটা কালসাপ পুষে রেখেছে। দাদিমণি কিছু বলতে পারলেন না, তার কিছুতেই বিশ্বাস হচ্ছে না হিয়া এ বাড়িতে তার সকল উদ্দেশ্য সফল করতে এসেছিল
বা তার প্রিয় নাতি উজানের থেকে প্রতিশোধ তুলতে। সাথে তিনি এটা মানতেও পারছিলেন না যে হিয়া সত্যি এত খারাপ কি। হিয়ার প্রতি উজানের মায়ের যে দুর্বলতা তৈরি হয়েছিল নিমেষে সেটা ভেঙে ছন্নছাড়া হয়ে আসলো। তাতে আরো বিষ ঢালল মেহু। যার নিজের বোনেই তার সম্পর্কে এরকম মন্তব্য করেছে, তাহলে সে কতটা জঘন্য হতে পারে তোমরা শুধু একবার ভাবো আন্টি। সেদিন না খুব আত্মসম্মানের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, তাহলে আজ কি হলো? সে বড় বড় কথাগুলা গেল তো সব চুষে, বাজে মেয়ে একটা। সবার এত কথার মাঝে উজান উঠে দাঁড়ালো, পেছন ঘুরে দাদিমণিকে উদ্দেশ্য করে বলল, তুমি কি চাও দাদিমণি? তোর মন কি বলে? তুই সব সময় সবকিছু চিন্তা ভাবনা করে সঠিক প্রমাণের উপর ভিত্তি করে তারপরে সিদ্ধান্ত নিয়ে এসেছিস উজান। আশা করব এই ব্যাপারেও তুই নিজের বিচক্ষণতার পরিচয় দিবি। উজান আর কিছু বলল না, সোজা হেঁটে উপরে উঠতে শুরু করলো। এদিকে তো বিহান চিৎকার করেই যাচ্ছিল, ভাইয়া হিয়া মেয়েটা সত্যিই চরিত্রহীন। এরা নিজেদের বিলিয়ে দিয়ে আমাদের মতো বড়লোক ছেলেদের ফাঁসাতে চায় ভাইয়া, একটু বিশ্বাস কর ভাইয়া। ওপরে এসেই তালা খুলে রুমে ঢুকলো উজান। আবার দরজায় কি লাগিয়ে বিছানায় এসে হিয়ার পাশে বসতে যেতেই হিয়া উঠে দাঁড়ালো। হিয়ার মনে হাজারটা চিন্তা এসে ঘুরপাক খাচ্ছে এই মুহূর্তে। নিচে কি হলো এতক্ষণ? কি বোঝালো বিহান তাকে? উজান বিহানের কথা বিশ্বাস করে নিল না তো? আর বললে বিশ্বাস করে নিতে হবে? তাহলে কি ভালোবাসলো সে এতদিন হিয়াকে? ভয়, ক্ষোভ, আর্তনাদ সব এসে জড়ো হচ্ছে হিয়ার সারা শরীর জুড়ে। আপনি আমাকে বিশ্বাস করেন তো উজান? আমি আপনাকে সব বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি প্রতিবারই আমাকে সেটা বলতে দেননি। উজান একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলতে শুরু করলো, তা বলে প্রতিশোধ? হিয়া সবে আমাকে শুধু স্বার্থের জন্য ব্যবহার করে হিয়া, সবাই। আজ আপনি আমাকে। কান্নায় বাদ ভাঙলো হিয়ার। অঝরে কেঁদে দিয়ে বলল, না, আমি আপনাকে ব্যবহার করিনি। আমি সত্যি আপনাকে মন থেকে আর একটা সুযোগ দিয়ে দেখুন না। আমায় একটা সুযোগ দিন। আমি তো আপনাকে সব বলতেই চেয়েছিলাম। উজান উঠে এসে কান্নারত হিয়াকে বুকে আগলে নিল। আজ সত্যি তার খুব কষ্ট হচ্ছে। জীবনে প্রথম কাউকে এতটা ভালোবাসার পর সেই মানুষটাই যখন তাকে সত্যি ভালোবাসে কিনা এই প্রশ্ন উঠে আসে, তখন সত্যি সেটার মতন যন্ত্রণাদায়ক কিছু হয় না, কিচ্ছু না। উজান হিয়ার মাথায় হাত রাখলো, রেখে বলল, আর কখনো আমাকে কষ্ট দিবেন না তো আপনি? এবারও কি দিয়েছি? সব তো বলতেই চেয়েছিলাম, কিন্তু আপনি তো। উজান বলে হিয়ার চোখের পানি মুছিয়ে দিয়ে নিচে চলে আসলো। সবাই উজানের সিদ্ধান্ত শোনার অপেক্ষায় ছিল। উজান নামতেই সবাই এসে ঘিরে ধরলো তাকে। সবার চোখে কৌতূহল স্পষ্ট। দাদিমণি এসে উজানের কাঁধে হাত রাখলেন। উজান তার হাতের নিচে হাত রেখে বললেন, তুমি হিয়ার বাড়িতে প্রস্তাব নিয়ে যাও দাদিমণি। আমি সামনের সপ্তাহে হিয়াকে বিয়ে করতে চাই। দাদিমণি একটা স্বস্তির শ্বাস ফেললেন। তার বিশ্বাস ছিল হিয়া কখনোই এরকম হতেই পারে না। উজান নিবিড়কে ইশারা করে তার সাথে উপরে আসতে বললেন। মেহু এসে উজানের সামনে দাঁড়িয়ে জানতে চাইল। উজান মেহুর প্রশ্নের কোনো উত্তর দেবার প্রয়োজন মনে করলেন না, বরং উপস্থিত সবাইকে তুচ্ছ করে নিবিড়কে নিয়ে উপরে উঠে গেল। আর নিবিড়কে দায়িত্ব দিল হিয়ার বোন থেকে শুরু করে বাড়ির সবার ডিটেলস নিতে। তার কেন জানি মনে হচ্ছে বিহান জোর করে হিয়ার বোনকে দিয়ে ওইসব বলিয়ে নিচ্ছে। নিবিড়কে বিদায় দিয়ে হিয়ার রুমে আসতে যাবে, কিন্তু তার আগে সেখানে পৌঁছে যায় বিহান। দরজা খোলার শব্দে দ্রুত পায়ে এগিয়ে আসে হিয়া। বিহান রুমে এসে হিয়ার দিকে আসতে যাবে, অমনি হিয়া 2 কদম পিছিয়ে গেল। খবরদার বিহান, একদম আমার কাছে আসবে না। তোমার দেখলেই ঘেন্না লাগে আমার এখন। বিশ্বাস করো হিয়া, আমি সেদিন আসতেই চেয়েছিলাম, কিন্তু উজান ভাইকে তুমি চেনো না হিয়া, উনি আমাকে সাহায্য করতে পারেন না, তাই জন্য তো আমি আজও তোমাকে খুব ভালোবাসি হিয়া, বিলিভ মি। বিহান হাসলো, একটা ডেভিল টাইপ চোখ মুখ করে হিয়ার সামনে এসে দাঁড়ালো। বিশ্বাস আর তোমায়? আর একটা কথা, উজান ঠিক কি রকম ইস, আমাকে এ তুমি কয়দিনে বলতেই দেখছি শোনা বিহান। ভাইয়ের সব আর জেনে যাই বসে হোক, আছো সে তুমি। তোমার মতো পশু খুব না। এ বাড়ির উপর টান দেখছি, তার নিজের বাড়ির কি হচ্ছে সেটা খেয়াল রাখো নিশ্চয়। বিহানের কথার ইঙ্গিতে একটা ধাক্কা খেলো হিয়া। কি বোঝাতে চাইলো বিহান ওর পরিবারের কথা তুলে? কি মিন করতে চাইছো তুমি বিহান? তোমার একটা ছোট বোন ছিল না বুলি, খুব আল্লাহ দিয়ে একটুতে ইমোশনাল হয়ে পড়তো, সে ঠিক আছে তো হিয়া? তুমি হঠাৎ আমাদের মাঝে বুলিকে কেন আনছো বিহান? কি ক্ষতি করেছে তুমি আমার বোনের? হ্যাঁ,
আমার বোনের যদি কিছু হয় আমি কিন্তু তোমায় ছাড়বো না বিহান। যা, ভয় পেয়ে গেলাম তো। কত বোকা তুমি হিয়া, আজও সেই বোকাই আছো। শুনলাম ভাই নাকি কিছুদিনের জন্য ব্যবসার কাজে সিলেট যাচ্ছে, তা সে নিরাপদে আবার এ বাড়িতে ফিরবে তো? সে হিয়া, বলা তো যায় না মানুষের কখন। বলেই বিহান চুলগুলো উঁচুতে মেলে দিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। তার কিছু মুহূর্ত পর উজান রুমের কাছে এসে দেখলো রুমের দরজা খোলা। তাহলে কি দাদিমণি? উজান রুমে আসতেই হিয়ার ভয়ের তো মুখ দেখে নিজে অনেকটা ভয় পেয়ে গেল। দ্রুত পায়ে হিয়ার দিকে এগোতেই হিয়া উজানকে ধরে কি সব বলতে থাকলো। বিহান ওসব কি বলে গেল? আমার বোনটার কি হয়েছে? ও কেন বলি ঠিক নেই? ও যেন আমি বাড়ি যাব, আমার বোনের কাছে যাব। ফুপি ঠিক আছে তো? আজ কোথায়? আজ যে সকালে কথা হলো, কেউ তো কিছু বললো না আমায়। চুপ, কিচ্ছু হয়নি কারোর, সবাই ঠিক আছে। আমি নিজে সবাইকে ফোন করে দেখলাম, অলোকে। না, কিচ্ছু ওকে নেই। আমার মন বলছে আমার বোনটা ভালো নেই। বিহান ওকে। বিহানকে নিয়ে সমস্যা তো? আমি ওর কাছে গিয়ে বলছি যে উজান কিছু বলার আগেই হিয়া উজানের হাত ধরে বলল, আপনি যাবেন না বিহানের কাছে। আরে কেন যাব না, কিছু হবে না আবার। আপনি কেন বুঝতে চাইছেন না? বিহান আপনাকে জানে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে, আপনি তারপরে কি করে? উজান হাসল। সে খুব ভালো করে জানে বিহান এরকমই। এর আগেও সে এরকম হুমকি দিয়েছিল, কিন্তু পারেনি। এবারও হিয়াকে ভয় দেখাতে হিয়া উজানকে বুঝিয়ে যাচ্ছিল তার বিপদ খুব বিপদ। উজান বুঝতে চাইছিলেন না কিছুতেই। বলল সে থাকতে ভয় নেই আর কিছুর। হিয়া শান্ত হতে পারল না। আপনজন হারানোর ভয়ে এসে চেপে ধরতে শুরু করলো তাকে। সেদিনটা কোনো রকম পার করে হিয়া দাদিমণি সহ তার বাড়িতে আসলো। হিয়ার উদ্দেশ্য ছিল বাড়িতে সবাই ভালো আছে কিনা তার খোঁজ খবর নেওয়া, কিন্তু দাদিমণির উদ্দেশ্য ছিল হিয়ার ফুপুর সাথে কথা বলে হিয়াকে সব আয়োজন করে ঘরে তুলে নেওয়ার সব কথা সেরে ফেলা। যথারীতি হিয়ার বাড়িতে সবাই আসলো। দাদিমণি খুব সৌজন্যতার সাথে হিয়ার বাড়ির সবার সাথে কথা বললেন। সবাই সুস্থ আছে দেখে হিয়াও কিছুটা স্বস্তি পেল, কিন্তু হিয়ার এই স্বস্তি বেশিক্ষণ বহাল থাকলো না। তার ছোট বোন বুলি তাকে নিজের ঘরে নিয়ে এসে এমন কিছু বলল যার জন্য মোটেও তৈরি ছিল না হিয়া। বুলি অঝরে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে নিজের অসহায়ত্বের কথা সব খুলে বলল হিয়াকে। বিহানের ফাঁদে পা দিয়ে সে মারাত্মক ভুলটাই না করে এসেছিল এতদিন। বুলি প্রেগনেন্ট, তাও আবার বিহানের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে, যেন এটা কিছুতেই হজম হচ্ছিল না হিয়ার। বুলি তো জানতো যে বিহান হিয়ার সাথে, তারপরও সে কি করে? হিয়ার মুখে বুলিকে বলার কোনো ভাষা ছিল না। একদিকে নিজের বোনের করুণ পরিণতি, তো অন্যদিকে আপনজনদের এই রকম প্রতারণায় চুপসে ফেলল হিয়াকে। বুলির কথা মতন বিহান তাকে প্রতিদিন ভোগের পণ্য হিসেবে ব্যবহার করছিল, কিন্তু যেই জানতে পারলো বুলি প্রেগনেন্ট, তখন নিজের আসল রূপ দেখাতে শুরু করলো। বুলিকে ফোর্স করলো বাচ্চাটাকে নষ্ট করতে, কিন্তু আর সময় নেই। এটা জানার পর বিহান একদম যোগাযোগ অফ করে দিল। শুরু করলো বুলির ওপর মানসিক নির্যাতন। এই মুহূর্তে পাথর হয়ে আছে হিয়া। হিয়া জানতো তার বোনের একটু বেশি রঙিন দুনিয়ার প্রতি আগ্রহ, তাই বলে কিছু প্রাচুর্যের লোভে সেরকম জঘন্য কাজ করবে এটা তার কল্পনাতীত ছিল। হিয়ার ফুপু হিয়ার সামনে এসে দু হাত পেতে অনুরোধ করলো, হিয়া কিছু একটা কর। উজানকে বলে যদি হিয়ার মস্তিষ্কের সব নিউরন কাজ করা বন্ধ করে দিচ্ছে। আর যাই হোক, তার ফুপু কোনোদিন তার অনাথ হবার জন্য কোনো কমতি করেনি। নিজের সন্তানের মতন মানুষ করেছিলেন। আজ তাদের এরকম করুণ অবস্থার জন্য সে হেসে খেলে বিয়ে করে নিজের জীবনটা সাজাবে, এটা যেন তার বিবেকে এসে বাজছিল। এদিকে বিহানের মতন একটা পশুর সাথেও যে সে ফুলিকে কোনো মতে বিয়ে দিতে দেবে না, এটাও ঠিক করলো। নিজেকে শান্ত করে এ বাড়িতে ফিরল হিয়া। এই একদিনই বাড়িতে বিয়ের অনেকটা আয়োজন শুরু হয়েছে দেখে মনটা মুহূর্তেই ভারাক্রান্ত হয়ে আসলো তার। রাতের দিকে স্পর্শকে ঘুম পাড়িয়ে হিয়া উজানের রুমে আসলো। খুলে বলল ঘটনার আদ্যপান্ত সবকিছু। রাগ, ক্ষোভ, লজ্জা, অনুতাপ সব এসে জমা হলো উজানের মাঝে। পারলে এখন এসে বিহানকে খুন করে আসে এরকম অবস্থা। উজান হিয়াকে শান্ত করতে চেয়েও ব্যর্থ হলো। উপরন্তু হিয়ার এক প্রস্তাবে হতবাক হতে হলো তাকে। আমি আপনাকে কথা দিচ্ছি হিয়া, আপনার বোনের সাথে কোনো অন্যায় হবে না। বিহান থেকে সসম্মানে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসবে। কিন্তু আমি যে চাই না বুলি বিহানের বউ হয়ে এ বাড়ি আসুক। আচ্ছা, আপনি না হয় আজ জোর করে বিহানকে ভয় দেখিয়ে বিয়ের জন্য রাজি করালেন, কিন্তু
এরপর আমার বোনের সারা জীবনের নিরাপত্তা দিতে পারবেন তো আপনি? বিহারের যা চরিত্র, সে তো বুলিকে ঘরে রেখে বাইরে অন্য মেয়ের সাথে। উজান কিছু বলতে পারল না, কারণ বিহান যে এরকম চরিত্রের তা সে খুব ভালো করে জানে। কিন্তু এছাড়া বুলিকে এই মুহূর্তে বাঁচানোর উপায় বা আছে কি? আমি আপনাকে একটা অনুরোধ করবো, উজান, রাখবেন? আমি চাই আপনি বুলিকে বিয়ে করুন। হিয়ার কথা শুনে বিস্ময়ে তাকিয়ে উঠল উজান। এ কি করতে বলছে হিয়া তাকে? রাগে জল শক্ত হয়ে আসলো উজানের। নিজের বোনকে বাঁচাতে হিয়া কিনা তাদের সম্পর্কটাকেই। এই অবস্থায় আমার বোনকে কেউ গ্রহণ করবে না, কেউ না। শুধু আপনি পারেন তাকে এই বিপদ থেকে বাঁচাতে। আমি জানি আপনার কাছে বুলি সারা জীবন নিরাপদ থাকবে। ওর কোনো অবহেলা আপনি হতে দিবেন না। উজান রাগান্বিত কণ্ঠে এবার গর্জে ওঠে। হিয়া দুই বাহু এসে শক্ত করে চেপে ধরল, কাটকাট কণ্ঠে জানালো, যা বলেছেন সেটার কখনো মুখে আনবেন না। আপনাকে ভালোবেসেছি অন্য কাউকে বিয়ে করার জন্য না। আর আপনি কি, হ্যাঁ, আপনার বোন নিজের স্বার্থে আপনাকে দিনের পর দিন ব্যবহার করে যাচ্ছে, আর আপনি তারই জন্য। আমি ছোট থেকে ওদের বাড়িতে মানুষ, উজান। ফুপুর এই কষ্টটা আমি কিছুতেই। হিয়া আর কিছু বলতে পারল না। তার আগে গলা ধরে আসলো তার। কান্নারত হিয়াকে বুকে আগলে নিল উজান। আশ্বাস দিল সব ঠিক করে দেবার। উজানের আশ্বাসে শান্ত হতে পারল না হিয়া। তার ওপর বিহানের আকার ইঙ্গিত করে যাওয়ার সেই হুমকি, সব দিক দিয়ে একটা চাপা আর্তনাদ এসে ঘিরে ধরল হিয়াকে। সে কিছুতেই বিহানের সাথে তার বোনকে বিয়ে দেবে না। আবার উজানকে বিয়ে করলে যদি বিহান উজানের ক্ষতি করে দেয় তখন? এদিকে উজান এই সমস্যার সমাধান খুঁজে বের করতে পারছিল না। সে ঠিক করলো সে বিহানকে পুলিশে দেবে। এত বড় একটা ক্রাইমের শাস্তি তার প্রাপ্য। হিয়ার সাহস জুটল না। সে উজানকে এই কাজটা আপাতত রেখে তার বোনের বিষয়টা ভাবতে বলল। এদিকে সময় ফুরিয়ে আসছে। আর কিছুদিন দেরি হলেই কথাটা পাঁচকান হয়ে আসবে। হিয়া উজানকে ফোর্স করতে থাকলো বুলিকে বিয়ে করে নেওয়ার জন্য। বলতে থাকলো, আপনি তো সবার সমস্যা কত সহজে দূর করে দেন, তাহলে আমার বোনের এই অবস্থার জন্য যে আপনার ভাই দায়ী, তার কি করবেন? দু একখানা কথাতে লেগে যেতে থাকলো দুজনের। কি করা উচিত কিছুই মাথায় আসছিল না তার। শেষমেশ উজান বাধ্য হলো এটা বলতে যে শুরু হলো বিয়ের আয়োজন। কোনো জমকালো কিছু না, জাস্ট ঘরোয়া আয়োজন। বিহানকে সবকিছু থেকে ত্যায্য করলো উজান। সাথে রাগের বশে বলে দিল এরপর থেকে ব্যবসায় যার যা প্রাপ্য নিজে পরিশ্রম করে নিয়ে যাবেন। অনেক অন্যায় সহ্য করা হয়েছে, কিন্তু আর না। বিয়ের আগের দিন হিয়া স্পর্শকে নিয়ে কাউকে না জানিয়ে শাহরিয়ার কুঞ্জ থেকে বেরিয়ে আসলো। যদিও এই কথাটা শুধুমাত্র দাদিমনে জানতো। হিয়া ঠিক করলো সে এমন কোথাও পাড়ি জমাবে যেখানে তাকে আর স্পর্শকে আর কেউ কখনো খুঁজে পাবে না, কেউই না। উজানকে হারানোর কষ্ট চুবিয়ে খাচ্ছিল তাকে। সে জানে সে অনেক বড় অন্যায় করে ফেলেছে উজানের সাথে। নিজের বোনের সম্মান রক্ষার্থে সে অপমান করেছে তার প্রতি উজানের ভালোবাসাটাকে। হয়তো এরপর আর কখনো সে উজানের মুখোমুখি দাঁড়ানোর সাহস, মুখ কোনোটাই তারা থাকবে না। আজ প্রায় 5 মাস পর হিয়া এতদিন যাবৎ ওই যে চলে গেল, আর পেছনে ফিরে তাকানোর প্রয়োজনটুকু মনে করলো না। সে তো ভেবে নিয়েছে উজান এখন আর তার নেই। আর উজানের সাথে সে যে অন্যায় করেছে তাতে তার সামনে গিয়ে হাসি মুখে কয়েকটা কথা বলাও মানায় না তার। স্পর্শকে নিয়ে নিজের একটা আলাদা জগৎ তৈরি হয়েছিল হিয়ার। বেশ ভালোই চলছিল সবকিছু। তবে উজানের জন্য প্রতি রাতে বালিশ ভেজিয়ে কাঁদতে একটু কার্পণ্য করত না সে। আজ এতদিন বাদে ফুপুর অসুস্থতার কথা শুনে বাড়িতে আসে হিয়া। হিয়ার সাথে বাড়িতে আসে বুলি নিজেও। পাশাপাশি বসে আছে হিয়া আর বুলি। মাতৃত্বের পুরো বৈশিষ্ট্য ভরে আছে তার শরীর জুড়ে। হয়তো আর কিছু মাস বাদে ডেলিভারি তার। বুলিকে দেখে মনে হচ্ছে অনেক কিছু বলতে চাইছে সে হিয়াকে, কিন্তু কি যেন একটা তাকে বাধা দিচ্ছে। কিছুক্ষণ বাদে হিয়াকে অবাক করে দিয়ে রুমে প্রবেশ করলো নিবিড়। হিয়া চোখে চোখ পড়তে শুধু সৌজনের খাতিরে মুচকি হাসলো সে। তার যে হিয়ার উপর অনেক অভিমান তা তার চোখে স্পষ্ট। ফুপিমণিকে দেখে বাড়িতে ফিরতে তৈরি হচ্ছিল হিয়া, এমন সময় ফুপিমণি বলে উঠল, এসেছিস যখন 2 দিন থেকে জানা মা। বুলিও তো জামাইয়ের সাথে আসলো, 2 দিন হচ্ছে। তুই যদি থেকে যেতি ভালো লাগতো আমার। হিয়া একটু অবাক হলো। জামাইয়ের সাথে এসেছে, কিন্তু কোথায়? উজানকে তো সে একবারও দেখলো না বুলির সাথে। হিয়া কৌতূহল মনে ফুপিকে জিজ্ঞাসা করলো, জামাই কোথায় তোমার? ওনাকে তো একবারও দেখলাম না। ফুপু অবাক হয়ে বললেন, দেখলি না মানে? একটু আগে তো তোর সাথে কথা বলে গেল।
হিয়া হতবাক হয়ে জানতে চাইলো, কোথায় উজান এসে কথা বললো আমার সাথে? কি দেখেছো তুমি শুধু শুধু? ফুপু অবাক কণ্ঠে বললেন, উজান কেন আসতে যাবে? বলিকে তো নিবিড় বিয়ে করেছে, উজান এখানে কোত্থেকে আসলো? থমকে গেল হিয়া। নিবিড় বলিকে বিয়ে করেছে মানে? কিন্তু বিয়ের আগের দিন তো। হিয়া ছুটে এসে বলিকে বলল এসবের মানে কি। বলি হিয়াকে সেদিনের সব কথা খুলে বলল, তাকে যে উজান না, বরং উজানের কথা রাখতে নিবিড় বিয়ে করেছিল। কথাটা শুনেই হিয়ার সারা শরীর কেঁপে উঠল। সারা শরীরে রক্ত জমে গিয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল তার। হিয়া কাঁপা কাঁপা কণ্ঠে জানতে চাইল, তাহলে এই কথাটা আমাকে জানাসনি কেন তোরা এতদিনে কেউ? ভাইয়ার করা নিষেধাজ্ঞা ছিল যাতে কোনোভাবে এই কথাটা তোর কানে না পৌঁছানো হয়। তুই তো তাকে একা করে চলে গিয়েছিলি, তাই সে আর চাইনি তোকে কোনো কিছু জানাতে। পাশে থাকা বিছানায় ধপ করে বসে পড়ল হিয়া। চারপাশে সবকিছু তাকে চেপে ধরতে শুরু করলো। বুলি বলল, বুধু তুই ফিরে যা, ওনার কাছে ভাষায় হয়তো অনেক অভিমান পুষে রেখেছে, কিন্তু আজও তোর ফেরার অপেক্ষায় আছে। কবে তুই নিজে থেকে ওনার কাছে ফিরে আসবি? ওনার বিশ্বাস তুই আসবি। নিজেকে আর নিজের মধ্যে রাখতে পারল না হিয়া। স্পর্শকে নিয়ে শেষ সময় গাড়িতে উঠে পৌঁছালো উজানের কাছে। দাদিমণি তখন সোফায় বসে ওনার সেলাই করতে ব্যস্ত। হিয়াকে আর হিয়ার কোলে তাদের স্পর্শকে দেখে থেমে গেলেন উনি। মুহূর্তে চোখ ভিজে গেল তার, সাথে অজরে কেঁদে দিল হিয়া নিজেও। হিয়াকে আর স্পর্শকে আগলে উনি হিয়া আর স্পর্শকে চুমু এঁকে দিলেন। গলা ধরে আসলো তার। কান্নারত কণ্ঠে অভিযোগের সুরে বলল হিয়া, উনি তোমাদেরকে জানাতে বারণ করেছে আর তোমরাও আমাকে জানালে না? জানো ওনাকে হারানোর কতটা কষ্ট সেটা শেষ করে দিয়েছে আমায়। তাহলে চলে কেন গিয়েছিলি তুই? দায়িত্বগুলো মেটাতে, নিজের ভালোবাসাকে শেষ করে দিতে তোর মনে বাঁধলো না? কি করব, পারতাম না তো ওনাকে অন্য কারোর সাথে সহ্য করতে, তাই চলে গিয়েছিলাম। ওনাকে হারিয়ে কি খুব সুখে ছিলাম আমি? এই বাচ্চাটা না থাকলে তখনই আত্মহত্যা করে মরে যেতাম আমি। দাদিমণি রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, এসব কি বাজে কথা? হ্যাঁ, কেউ তোর থেকে হারিয়ে যায়নি। গিয়ে একটু মান ভাঙিয়ে দে, দেখবি আবার আগের মতো হিয়া হিয়া করে আমার কানটাতে ব্যথা তুলে দিবে। হেসে দিলেন দাদিমণি। লজ্জায় মাথা নামিয়ে নিল হিয়া। দাদিমণি ইশারায় বললেন, ছাদে আছে এখন তোমার উনি। হিয়া কিছু বলল না। লজ্জায় ভেঙে গিয়ে স্পর্শকে দাদিমণির কোলে দিয়ে এক দৌড়ে এসে পৌঁছালো ছাদে। গাছগুলোতে পানি দেবার কাজে মগ্ন ছিল উজান। উজানের দিকে চোখ পড়তে বিলম্ব না করে দৌড়ে এসে উজানকে পেছন থেকে জাপটে ধরল হিয়া। হাতে থাকা পানি দেবার পটটা ধপাস করে নিচে গড়িয়ে পড়ে গেল উজানের হাত থেকে। অচরে কেঁদে দিল হিয়া। আমি না হয় কিছু দায় মেটাতে এরকম একটা কাজ করতে বলেছিলাম, তাই জন্য আপনি ঠিক করেননি উজান। এতদিন আমাদেরকে দূরে সরিয়ে রেখে একদমই ঠিক কাজ করেননি আপনি, একটুও না। উজান বুকের কাছে রাখা হিয়ার হাতগুলোকে জাপটে ধরল। অভিযোগের কণ্ঠে বলল, আর একটু ভরসা করতে পারলেন না আপনি আমাকে? চলে গেলেন আমাকে রেখে। গেলেন তো গেলেন, স্পর্শকেও নিয়ে চলে গেলেন। একবার ভাবলেন না আমার দিকটা? উজানকে আরো জোরে জাপটে নিল হিয়া। কি করতাম আমি? পারতাম না তো আপনাকে অন্য মেয়ের সাথে সহ্য করতে, তাই জানাতো। পরে বিধান বারবার আমাকে আপনার প্রাণের হুমকি নিচ্ছিল। ভয়ে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল সময়টাতে। উজান হিয়ার দিকে ঘুরে দাঁড়ালো। হিয়ার দুই গালে আলতো হাতে হাত রাখলো তার। আপনার মনে হয় বিহান আমার থেকে ক্ষমতাবান? চালিয়ে ক্ষতি করে দিতে পারে আমার। আমি জানি না, আমার শুধু ভয় হচ্ছিল যে আমার অজান্তে আমার বোনের এই অবস্থা করতে পারে। সে তো আপনাকে। আবারও কান্নায় ভেঙে গেল হিয়া। উজান হিয়াকে তার বুকের মাঝে শক্ত করে জাপটে নিল। হিয়ার মাথাটা শক্ত করে চেপে ধরে রাখলো অনেকক্ষণ। তাহলে বোঝেন প্রিয় মানুষকে হারানোর কষ্টটা কি? আপনি ভাববেন না আমি আপনাকে এত সহজে ক্ষমা করে দিয়েছি। অনেক শাস্তি পাওয়া আছে আপনার, অনেক হিসেব মেটানো বাকি আছে। 5 মাস দূরে রেখেও শান্তি মেটেনি আপনার? আরো কি শাস্তি দিতে চান বলুন? সব মাথা পেতে নেব, শুধু দূরে সরিয়ে রাখবেন না দয়া করে। উজান হিয়ার কপালে স্নেহের পরশ বুলিয়ে দিয়ে বলল, না রায়কে না, তবে শান্তি আপনাকে দেব। বিয়ে করে সারা জীবন শান্তি দেব, খুব শান্তি।